স্বাগত খাতুনগঞ্জ থেকে মোচ্ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় এক জেলা এক পণ্য। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন অ্যারাইভাল মার্কেটিংয়ের প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খুরশিদ এবং একতা ফেয়ার ট্রেড ফোরামের চেয়ারপারসন শাহ আব্দুল সালাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। দেশের রপ্তানি আয়ের শতকরা ৮০ আসে তৈরি পোশাক খাত থেকে, বাকি প্রায় ১৫ আসে ওষুধ, হিমায়িত খাদ্য, চামড়া ও পাটজাত পণ্য থেকে। তবে ইউরোপে আমেরিকার মন্দার কারণে তা মাঝে মধ্যেই হচ্ছে বাধাগ্রস্ত। তাই মন্দার মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক রাখতে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক সম্ভাবনাময় পণ্যকে রপ্তানিযোগ্য করতে চলছে এক জেলা এক পণ্য কর্মসূচি। প্রাথমিকভাবে যাতে নেওয়া হয়েছে ১৪টি পণ্যকে। এতে মৌলভীবাজারের আগর যেমন আছে তেমনি আছে বান্দরবনের রাবার, আছে খুলনার কাঁকড়া, পঞ্চগড়ের অর্গানিক চা, খাগড়াছড়ির আনারস, চুয়াডাঙ্গার পানসহ দিনাজপুরের পাপড়। বিদেশে যে সমস্ত বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, যারা রেস্টুরেন্ট চালান বা ওখানে মোটামুটিভাবে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, এরকম কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বাংলাদেশ থেকে যদি এই পাপড়টা বিদেশে আসে, ডেফিনেটলি আমরা সেটাকে নেব, বা আমরা তখন আর ভারতীয় পাপড়কে আমরা নেব না। এপিভির তথ্য মতে শুধু রাবার রপ্তানি করে গেল অর্থবছর প্রায় $1.5 কোটি আয় করেছে বাংলাদেশ, যা এর আগের বছর অবশ্য ছিল আরও বেশি, প্রায় $2 কোটি। রপ্তানি কমে যাবার কারণ সম্পর্কে ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, দেশে ও বাইরে রাবারের যে চাহিদা আছে তা মেটানো সম্ভব হচ্ছে না শুধুমাত্র উৎপাদন কম হবার কারণে। আর এক্ষেত্রে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির অভাবকেই দায়ী করছেন তিনি। এখন এটাকে যদি একটু সফিস্টিকেটেড টেকনোলজি ব্যবহার করে ইউজ করতে পারে বা একটু ট্রেনিং দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে উৎপাদনটা বেড়ে গেছে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি বাইরে থেকে এক্সপার্ট এনে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য। তিনি জানান, কৃষক ও উদ্যোক্তাদের সচেতন করতে এই কর্মসূচিকে আগামীতে সব জেলায় নেওয়ারও পরিকল্পনা রয়েছে ইপিবি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। স্বাগত জনাব খুরশিদ, স্বাগত জনাব সালাম। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে স্থানীয় পর্যায়ে কৃষক এবং উদ্যোক্তাদের মাঝে সচেতনতার অভাবে এই কর্মসূচি এগোতে পারছে না। তো আপনার কি মনে হয় জনাব খুরশিদ? আমি অ্যাজ এ মার্কেটিং প্রফেশনাল যদি বলি যে আসলে সচেতনতা বা আমরা আমাদের পয়েন্টে বলি কমিউনিকেশন বা অ্যাওয়ারনেসটা কিন্তু প্রথম পার্ট যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই কৃষকরা যেটা বলছিলেন যে রাবার কমে যাচ্ছে, সো রাবারের যে একটা মার্কেট আছে $2 কোটি, এই মার্কেট আছে, এই কমিউনিকেশন বা এই ইনফরমেশনটাই কিন্তু আমাদের কৃষকদের বা যারা প্রডিউসার তাদেরকে জানানো উচিত। কিংবা সেই মার্কেটটাকে আমরা কিভাবে ধরতে পারি স্টেপ বাই স্টেপ, সেই প্রসেসগুলো কিন্তু তাদেরকে ট্রেন আপ করা এবং এটাকে সাস্টেইনেবল প্রোডাক্টে নিয়ে কিভাবে বিজনেসটাকে আমি ধরে রাখতে পারি। প্লাস কিছু এখন মার্কেট মানে শুধু মার্কেট থাকলেই হবে না, উই হ্যাভ গট যেমন ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে, আমরাও ডেভেলপ করেছি, মানুষের চাহিদাও চেঞ্জ হচ্ছে, টেস্টও চেঞ্জ হচ্ছে। সো আমাদের এখানে কিছু ইন্টারমিডিয়েট টেকনোলজি ইনপুট দিতে হবে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তো আমার মনে হয় এই দিকগুলো খেয়াল করে আমরা যদি ফোকাস করে তাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি, কমিউনিকেশন করতে পারি, দেন ট্রেন আপ করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারি, দেন উই ক্যান গেট দ্য মার্কেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লোকাল মার্কেটকেও ডেভেলপ করা অবশ্যই করতে হবে। জনাব সালাম, আপনি আপনার প্রতিষ্ঠান থেকে এই ধরনের ক্ষুদ্র মানে জিনিসপত্র তৈরির কাজে জড়িত আছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে আমরা রিপোর্টে দেখছি যে এখানে সচেতন অভাব, বিশেষ করে উদ্যোক্তাদের কথা বলছি, সেই বিষয়ে আপনার অভিমতটা কি? ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার সাথে একমত যে সচেতনতার অভাব আছে আমাদের, এবং সচেতনতার অভাবের পেছনে অনেক যুক্তিসঙ্গত কারণও রয়েছে। যেমন তাদেরকে সচেতন করার যে প্রসেস, সেই জায়গাগুলিতে, সেই লিঙ্কগুলিতে প্রবলেম আছে আমাদের দেশে, তাদেরকে সচেতন করা হয় না। যেমন আমি বলতে পারি যে একতা ফেয়ার ট্রেড ফোরাম বাংলাদেশে 36টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, যারা ফেয়ার ট্রেড কনসেপ্টে বিশ্বাস করে, ফেয়ার ট্রেড অর্গানাইজেশন। এর মধ্যে আপনার আরং আছে, ডেভেলপমেন্ট হুইল ডিউ আছে, তারপরে আপনার কোড দ্য জুট ওয়ার্কস আছে, এমসিসি আছে, প্রকৃতি, কুমুদিনী, এরকম অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে। তো আমরা কিন্তু প্রান্তিক চাষি উৎপাদক যারা তাদের সাথে সরাসরি কাজ করি আমরা তাদের সাথে, এবং 1,50,000 কারুশিল্পীদের সাথে আমরা কাজ করি সরাসরি। তো এটা একটা বড় সংখ্যক আপনার কারু শিল্পী, তাদেরকে শুধু আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি আমরা বা তথ্য দিয়ে থাকি, প্রথমত তাদেরকে আমরা গ্রুপ করে থাকি, গ্রুপ ফর্ম করি তাদেরকে নিয়ে আমরা, এবং
আপনি জানেন যে আমাদের দেশে হস্তশিল্প একটা ক্লাস্টার বেস হয়ে থাকে। একটা এলাকায় নির্দিষ্ট সংখ্যক কিছু লোক যারা তার পূর্বপুরুষের কাছ থেকেই এই হস্তশিল্প বিষয়ে তারা আপনার দক্ষতা এবং জ্ঞান অর্জন করে থাকে, এবং তাদের যেটা নাই, মিসিং যে জায়গাগুলো, সেগুলো হলো তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন, মার্কেট অ্যাক্সেস। এই তিনটা জিনিস তাদের নাই, এবং এই জিনিসগুলি এই প্রতিষ্ঠানগুলি, একতা ফোরাম তার প্রতিষ্ঠানগুলো সরাসরি এই তথ্য জ্ঞান আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন এবং মার্কেট অ্যাক্সেস তৈরি করে দিচ্ছে। ধন্যবাদ। জনাব খুরশিদ, জি, রপ্তানি বাজার বৃদ্ধির জন্য বা আমাদের মার্কেটটা সম্প্রসারিত করার জন্য ইপিবির এই যে কর্মসূচি, এটাকে অভিনন্দনযোগ্য। জি, অবশ্যই। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে এর পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ মার্কেট যদি বড় না হয়, তাহলে কিন্তু রপ্তানি বাজার স্বাভাবিকভাবেই বাড়বে না। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আর আভ্যন্তরীণ বাজারও এর গুরুত্ব দেওয়া উচিত বেশি করে? অবশ্যই। আমরা বলি না যে রবীন্দ্রনাথ একটা কথা চাই, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, পরে ইংরেজি শেখার পত্তন। ঠিক ওইভাবে যদি চিন্তা করি, আমার লোকাল মার্কেটে লোকাল প্রডিউসারদের প্রোডাক্টই যদি আমাদের এখন অনেক সুপার মার্কেট আছে, অনেক সব ডেভেলপ করেছে, প্রোডাক্ট করে আমাকে এটাকে যদি প্রপারলি ব্র্যান্ডেড করে মার্কেটিং করি, তাহলে কিন্তু আমার লোকাল মার্কেটেই অ্যাবজর্ভ করার অনেক ক্যাপাসিটি বেড়ে যায়। তারপরে অবভিয়াসলি উই ক্যান থিঙ্ক অ্যাবাউট গ্লোবাল মার্কেট, এবং ইন দ্য মিন টাইম লোকাল মার্কেটটা ডেভেলপার সাথে সাথে প্রডিউসারও একটা কনফিডেন্স পাবে, অ্যান্ড তারও কিন্তু একটা ইনকাম জেনারেশন হবে, যেটা সে ওই ইনকামটা ইউটিলাইজ করতে পারে ফার্দার প্রোডাকশনের জন্য বা ফার্দার প্রোডাকশন ডেভেলপমেন্ট অ্যাজ পার ইউরোপিয়ান মার্কেট বা ইউকে মার্কেট অর আমেরিকান মার্কেট। এই মার্কেটের যে ট্রেন্ড অনুযায়ী তারা তখন প্রোডাক্ট কাস্টমাইজ করে প্রোডাকশন করতে পারবে। কিন্তু এই কাস্টমাইজেশনের যে ইনফরমেশনটা, যেটা আমরা মার্কেট ইনফরমেশন বলি, ট্রেন্ড অ্যানালাইসিস, এই ইনফরমেশনগুলো কিন্তু তাদেরকে আমাদের কমিউনিকেট করা দরকার। এটা থ্রু ইপিবি হতে পারে, থ্রু পার্টিকুলার কোনো বডিজ হতে পারে, বা কোনো একটা রিসার্চ সেলের মাধ্যমে এই 14টা প্রোডাক্ট আমরা যেটা দেখলাম, এই রিলেটেড কোন কোন দেশে কি মার্কেটিং করার স্কোপ আছে বা মার্কেট ডেভেলপমেন্টের স্কোপ আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু অ্যাওয়ারনেস লেভেলের মাধ্যমে প্রচার করতে হবে। আমি পাশাপাশি আপনাকে আপনার কথার সাথে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে, আমাদের আড়ং, আমাদের কুমুদিনী, আমাদের এমসিসি প্রকৃতি, আমাদের যাত্রা, আমাদের অরণ্যক্রাট। আপনি দেখেন যে এক সময় আড়ং এক্সপোর্ট করতো, একটা বড় সংখ্যক এক্সপোর্ট তারা করতো। এখন তারা অনলি 5%, টোটাল সেলের 5% তারা এক্সপোর্ট করে, এবং 95% তাদের লোকাল সেল। তার মানে কি আমাদের লোকাল মার্কেট ইজ গ্রোয়িং অ্যান্ড মিডল ক্লাস ইজ অলসো গ্রোয়িং, অ্যাকসেপ্ট করছে এবং একটা ব্র্যান্ড হিসেবে তারা নিচ্ছে। তার মানে কি আমরা যদি লোকাল মার্কেটটাকে এনশিওর করতে পারি, তাহলে আমার যে প্রডিউসার তার লাইভলিহুড সাস্টেনেবল হবে, তার একটা সাস্টেনেবল ইনকাম জেনারেশন পথ তৈরি হবে। আর এক্সপোর্ট শুধু যদি আমি এক্সপোর্টের উপর ডিপেন্ড করি, এটা একটা আনসার্টেনিটি থেকে যায় এখানে, যে সবসময় যে আমার অর্ডার পাবো তার কোনো নিশ্চয়তা নেই আমার। তো সেই ক্ষেত্রে আমাদেরকে 16 কোটি মানুষ এই দেশে থাকে, বিশাল বাজার, এই বাজারটাকে টার্গেট করে আমাদের ব্র্যান্ডিং করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং ওই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যেমন আমাদের জুট, আমাদের অনেক জুট গত বছর 1.12 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি, কিন্তু এটা কিন্তু ব্র্যান্ডেড না, বাই নেম না, জাস্ট হিসেবে যাচ্ছে। আমরা কেন সোনালী আঁশ হিসেবে এটাকে ব্র্যান্ডেড করতে পারি না? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে এটাকে ট্রেড প্রোটেকশন বা ট্রেডমার্ক করে উই ক্যান সেল ইট। এবং লোকালিও কিন্তু জুট অ্যান্ড কটন মিক্স করে প্রচুর ফ্যাব্রিক, আমাদের এখন প্রচুর বুটিক্স হাউস যাচ্ছে, ঈদের সময় বিশাল একটা মার্কেট। সো জুটেক্স ইউজ করে কিন্তু আমরা হোম টেক্সটাইল প্লাস ক্লোদিং এগুলোতে আমরা আসতে পারি। এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেসব প্রোডাক্টগুলো, যেমন অর্গানিক টি বলা হচ্ছে, এখন কিন্তু অনেকেই স্বাস্থ্য সচেতন, ইভেন বিউটি সচেতন। ওভাবে যদি আমরা এটাকে কাস্টমাইজ করি, প্যাকেজিং করি, অ্যান্ড লোকালি প্রোডাক্টটা সেল করার ব্যবস্থা করি, আই থিঙ্ক উই ক্যান গেট দ্য লোকাল প্রোডাক্টস। এবং আপনি যেটা বললেন যে সোনালী আঁশ, জুট ইজ নাও অনলি ওয়ান অ্যাকচুয়ালি ন্যাচারাল ফাইবার ইন দ্য গ্লোব। সোনালী আঁশ কিন্তু একমাত্র ন্যাচারাল ফাইবার পৃথিবীতে, একমাত্র ন্যাচারাল ফাইবার 100%। এটাই তাহলে বলি যে ওডিওপির যেই গ্লোবাল কিছু প্র্যাকটিস বিভিন্ন দেশে হয়েছে, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে, ওখানেও কিন্তু দুইটা স্ট্র্যাটেজি ফলো করা হয়। একটা হচ্ছে নাম্বার 1 স্ট্র্যাটেজি, আর একটাকে বলে অনলি 1 স্ট্র্যাটেজি। সো আমরা কিন্তু জুটকে অনলি 1 স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারি, বিকজ দিস ইজ পিওরলি ইউনিক ফর বাংলাদেশ, একটা ইউনিক একটা প্রোডাক্ট। ওই ইউনিকনেসটাকে কিন্তু আমরা ভ্যালু এডিশন করে উই ক্যান সেল দ্যাট, এটা আমাদের ইউনিক সেলিং প্রপোজিশন। সো এই জিনিসটাকে আমরা আমার মনে হয় যে আমাদের এই ব্র্যান্ডিং কনসেপ্টটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত কমিউনিকেশনের ক্ষেত্রে। ধন্যবাদ জনাব খুরশিদ, ধন্যবাদ জনাব সালাম। আমরা ফিরে আসবো, আমাদের এখন যেতে হচ্ছে বিরতিতে।
সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথে থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আমরা কথা বলছিলাম এক জেলা এক পণ্য নিয়ে। আমি ইপিবির যে প্রাথমিকভাবে 14টা প্রোডাক্টের উল্লেখ করেছে, তার মধ্যে আমি মাছ দেখছি এবং বলা হচ্ছে যে যে জেলাগুলোকে নির্বাচন করা হয়েছে সেগুলো হচ্ছে নেত্রকোনা, বরিশাল, ময়মনসিংহ, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং নড়াইল। আমার কাছে একটু অবাক লাগছে যে এখানে আসলে ইলিশ বাংলাদেশের মাছের বড় একটা, যেটা খুব চাহিদা, সেটা আমি দেখছি না। হয়তো ইপিবি নিশ্চয়ই পরবর্তীতে এটা এক্সপ্যান্ড করবে। আমরা যে ইলিশ নিয়ে কথা বলি, ইলিশের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা রয়েছে অবশ্যই। সো এক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? এটা যদি আমরা সত্যিকার অর্থে ব্র্যান্ড করতে চাই, আমি বলবো ইলিশ নামটাই ব্র্যান্ড করা যায়, হিলসা ফ্রম বাংলাদেশ। আপনি হয়তো অথবা পদ্মার ইলিশ, হ্যাঁ, যেমন ওই সাউথ আফ্রিকা থেকে কলা আসে, ওখানে একটা স্টিকার লাগানো থাকে প্রাউডলি সাউথ আফ্রিকান। সো আমরা কিন্তু ইলিশকে এভাবে প্যাকেজিং করে আমাদের ইউরোপিয়ান মার্কেটে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, আমেরিকাতে আছে, মিডল ইস্টে আছে। শুধু এই রেস্টুরেন্টগুলোতে সাপ্লাই দিলেও কিন্তু উই ক্যান গেট আ গুড এক্সপোর্ট মার্কেট অ্যাজ ওয়েল। এখানে প্রচুর, আমি যেটা শুরুতেই বলেছেন, প্রচুর সুপার মার্কেট আছে। আমরা কিন্তু এখন ফ্রোজেন ফুড করি, ইলিশ কিন্তু প্যাকেজিং করেও সেল করা যায়। সো পদ্মার ইলিশ নামেই কিন্তু উই ক্যান টার্গেটেড। যেমন বাইরে কিন্তু বাসমতি কিন্তু জেনারিক নেই, এটা কিন্তু ব্র্যান্ডেড করা হয়েছে। সো আমরা ইলিশকে ব্র্যান্ড করতে পারি, নকশিকাতাকে ব্র্যান্ড করতে পারি। নকশিকাতা একটা হেরিটেজ আছে, কালচার আছে, ওই স্টোরিটাকে সেল করা যায়। কান্ট্রি ব্র্যান্ডিং এও এটা হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম সোনালী আঁশ নিয়ে আমরা বললামই, জামদানি। সো ব্র্যান্ডিং আসলে এটা বেসিক্যালি একটা প্রসেস। সো আপনাকে আগে প্রোডাক্টগুলো আইডেন্টিফাই করতে হবে, এন্ড এটার যে সায়েন্টিফিক প্রসেসগুলো, বিজনেস প্রসেসগুলো মেইনটেইন করে যদি আমরা প্রমোট করতে পারি, উই ক্যান ডু দ্যাট। ধন্যবাদ জনাব আফতাব। আমরা একটু চলে যাব রাজশাহীতে, সেখানে কথা বলবো। আমাদের অতিথি আছে আমাদের স্টুডিওতে, তার সাথে কথা বলবো আমরা। এই মুহূর্তে আমরা রাজশাহীতে যাচ্ছি, কথা বলছি সরাসরি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির রাজশাহী শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ লিয়াকত আলীর সাথে কথা বলছি। তার সাথে জনাব লিয়াকত আলী, আমরা আলোচনা করছিলাম একটি জেলার একটি পণ্য নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা যদি আপনাকে বলি যে রাজশাহী অঞ্চলের কোন পণ্যকে আমরা ব্র্যান্ড করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাজারে বিক্রি করতে পারি? আমাদের এই অঞ্চল যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, রেশমটা হচ্ছে কৃষি পণ্য একটি। এটা এগ্রোভেজ হিসাবে 2005 সালে জুলাই মাসে এটা একটা গেজেট আকারে আমরা রেশম পণ্যকে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। তো এইখানে রেশমটাকে যদি আমরা এই অঞ্চলের, বিশেষ করে রাজশাহীর জন্য আমরা যদি ব্র্যান্ড হিসাবে ধরি, তাহলে রেশমটাকে ধরা যায়। এটাকে আমরা যদি উন্নয়নের দিকে চিন্তা ভাবনা করি, তাহলে প্রান্তিক চাষিদেরকে উদ্বুদ্ধ করতে হবে রেশম চাষে, এবং এটা একটা কোঅপারেটিভের মাধ্যমে, অথবা আলু চাষ যেভাবে করা হয়, একজন উদ্যোক্তা ও একজন প্রান্তিক চাষিদেরকে সাথে নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বা 100 বিঘা জমি চাষ করে, জি, এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে যে আমাদের দেশে যে কাঁচামালের অভাব, বিশেষ করে রেশম সুতার, যেখানে আমাদের 350 টন রেশম সুতার প্রয়োজন করা যেতে পারে। জনাব লিয়াকত, এছাড়াও রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ আম অথবা পাশের যারা নাটোরের কাঁচাগোল্লাও কি ধরনের আওতা আসতে পারে? জি, আমরা আমাদের রাজশাহী জেলায় আমরা আম, বিশেষ করে নবাবগঞ্জের রাজশাহীতে যে আম হয়, সেটা আম, পাশাপাশি আমরা টমেটো, আলু এবং পান চাষ এখানে প্রচুর পরিমাণে হয়। এগুলো আমরা আমাদের প্রোডাক্ট হিসাবে বিদেশে রপ্তানিও করতে পারি, এবং পাশাপাশি নিজেদের লোকাল চাহিদা, বিশেষ করে আমাদের দেশের চাহিদাটা পূরণ করতে পারি। জনাব লিয়াকত, আপনাকে ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম রাজশাহীতে জনাব লিয়াকতের সাথে, ও একই কথা উঠে একই আসছিল কথা যে যে এটা রেশম মানে রেশমের সিল্ক, কথা, আমাদের সিল্কের রাজশাহী কথা। সিল্ক ভেরি পপুলার, ইভেন পাম, এখানে এখন অনেক টয়লেটিস কোম্পানিজ আছে যেখানে পাম আসলেও দরকার হবে, সো এই লোকাল ইনগ্রেডিয়েন্টস হিসেবে কিন্তু ইউজ জনাব সালাম, আপনি বলতে চাচ্ছিলেন। রাজশাহীর আম এটা ব্র্যান্ডিং হতে পারে, হওয়া উচিত, এবং রাজশাহীর আম আসলেই সুস্বাদু আম। আর আপনি যেটা বলছিলেন যে মাছ ময়মনসিংহে কেন, আমার ধারণা, আমরা ময়মনসিংহের মাছ চাষিদের নিয়ে কাজ করি লাইভলিহুড প্রোগ্রামের আওতায়, তো আমার ধারণা এটা করা হয়েছে কারণ এই যে ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলে হাওর আছে, হাওর থেকে প্রচুর মাছ পাওয়া যায়, এটা একটা কারণ। আর ময়মনসিংহে একটা ফিশ ক্লাস্টার তৈরি হয়েছে অনেক বড়, ফিশ ফার্মিং হয় ওখানে, এবং সেখানে পাঙ্গাস চাষ হয় প্রচুর পরিমাণে, এবং সম্প্রতি দুটো আপনার প্রসেসিং কারখানা স্থাপিত হচ্ছে ময়মনসিংহ কেন্দ্রিক, এবং সেটার উদ্দেশ্য হলো যে পাঙ্গাসের ফিশটুকু, শুধু মাথা এবং লেজ বাদ দিয়ে এই মাঝখানের মাছটুকু আপনার ইউরোপে রপ্তানি করা হবে, জাস্ট এখান থেকে প্রসেস করে এগুলি ইউরোপে পাঠানো হবে। তো সম্ভবত সেই কারণে মাছের জন্য ময়মনসিংহ উল্লেখ করা হয়েছে এখানে। জনাব আফতাব, আমরা ব্র্যান্ডিং বলতে যেটা বুঝি একটু পণ্যের গুণগত মান, এটা হচ্ছে বেসিক একটা জিনিস, কিন্তু একটা পণ্যের যদি সত্যিকার অর্থে আমরা ব্র্যান্ডিং করতে চাই, স্ট্র্যাটেজিক্যালি কি কি সিদ্ধান্ত আসছে এবং পুরো প্রক্রিয়াটা যদি আমাদের সংক্ষেপে একটু বলতে চান। একটু সংক্ষেপে বলি, ব্র্যান্ডিং আসলে এটা একটা টোটালি প্রসেস। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে একটা লোগো ডেভেলপ করে দিলাম বা একটা নাম দিয়ে দিলাম, নট অনলি, এটার সাথে একদম টোটাল প্রি মার্কেটিং এন্ড আফটার মার্কেটিং এভরিথিং জড়িত। এবং আমরা বলি ব্র্যান্ডিং মানে হচ্ছে অ্যাজ এ হোল, শুধু কোয়ালিটি না, কোয়ালিটি তো অবশ্যই থাকতে হবে, যে আপনি ভালো অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ভালো কমিউনিকেশন করলেন, ভালো প্যাকেজিং করলেন, প্রোডাকশন করলেন, কিন্তু আপনার কোয়ালিটিটা মেইনটেইন করা হলো না, তাহলে কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে পুরো সাপ্লাই চেইনে একটা কোয়ালিটি ফুল কন্ট্রোল থাকা উচিত, মনিটরিং থাকা উচিত। ফুল ভ্যালু অ্যাডিশনে যত জায়গায় সাপ্লাই চেইনে প্রতিটা ভ্যালু চেইনে আপনার কোয়ালিটিটা মেইনটেইন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটা লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে, আপনার ইভেন ইনগ্রেডিয়েন্টস, জিওগ্রাফিক্যাল টেস্ট অ্যান্ড তাদের কালচারের সাথেও ম্যাচ করতে হবে কিছুটা। সো আমি যেমন শুধু হিলসা বললেই হবে না, এটা সুন্দর প্যাকেজিং দরকার, সুন্দর আইডেন্টিটি দরকার, এটা দরকার হলে পিছনে একটা স্টোরিও থাকতে পারে, হোয়াট ইজ দ্য হিলসা, কেন হিলসা বাংলাদেশের দরকার। সো আমরা বলি ব্র্যান্ড ইজ এ স্টোরি, মার্কেটিং ইজ স্টোরি টেলিং। সো ওইভাবে যদি আমরা সত্যিকারে কমিউনিকেশন করতে পারি, যে ব্র্যান্ডেড করতে পারি, হিলসা বা উনি জামদানি বললেন, উনি হয়তো আরেকটু ডিটেল বলবেন এইগুলোর প্যাটেন্ট কিভাবে করা দরকার, এটা কিন্তু আমি বিদেশের মার্কেটে যখন চালাবো আমাকে কিন্তু প্যাটেন্টও করে নিতে হবে, বিকজ দিস ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমি সোনালিয়াস বাংলাদেশেরই প্রপার্টি, এই হিসাবে আমাকে এটাকে প্যাটেন্ট রাইট করে নিতে হবে, দেন আমাকে ট্রেডমার্ক করতে হবে, দেন উই ব্র্যান্ড ইট। সো এই প্রসেসটা যদি আমি বিজনেস সায়েন্স হিসেবে না নেই, তাহলে কিন্তু শুধু একটা লোগো ইউজ করলেই হবে না। জনাব সালাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইসব পণ্যের পাশাপাশি আমরা যদি আমাদের অভ্যন্তরীণ বাজারকে বাড়াতে চাই, আমরা প্রায় শুনে থাকি যে কুমিল্লার রসমালাই, কুমিল্লার খাদি, নাটোরের কাঁচাগোল্লা, এই যে জিনিস, মুক্তাগাছার মন্ডা, এগুলোর দেশীয় বাজার একটা বিশাল চাহিদা আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা কি উদ্যোক্তাদের সাথে যদি কাজ করেন, তাহলে কিভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? কারণ আপনি কাজ করছেন ইতিমধ্যে, যারা বাঁশের কাজ করছেন, হ্যাঁ না, আমরা বিভিন্ন হস্তশিল্পের কাজ করছেন, জি, তো সেক্ষেত্রে কি করা উচিত আপনার অভিজ্ঞতা থেকে বলুন। না, এইগুলি আসলে শুধু আমরা বললেই হবে না, এখানে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। আমি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রাফট ভিলেজ তৈরি হয় নাই, কোনো ক্রাফট ভিলেজ নাই ঢাকা শহরে। ইভেন আমরা একটা প্ল্যান করেছিলাম মল তৈরি করা, বিদেশে কিন্তু বিশাল মল থাকে যেখানে ডিপার্টমেন্ট স্টোরের মতো ভাগ ভাগ করে এক একটা মলে অনেক রকম প্রোডাক্ট থাকে, ওই আন্ডার ওয়ান রুফ, ওইটাও কিন্তু করা যেতে পারে। সেটাও কোঅপারেটিভ শপ, যাদের সামর্থ্য নেই ঢাকা শহরের দোকান দেওয়ার, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে একত্র করে একটা কোঅপারেটিভ শপ করা যায়, যেটা আমাদের দেশে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আপনার ক্রাফট ভিলেজ আছে, যেখানে প্রডিউসার কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করে সেটা আপনি দেখবেন দাঁড়ায় দাঁড়ায়, ওখানে দেখে তারপরে আপনি উদ্বুদ্ধ হবেন এবং প্রোডাক্টটা কিনবেন। তাহলে আপনি মানে বিহাইন্ড দ্য স্টোরি অফ প্রোডাক্ট আপনি দেখতে পারলেন যে একটা মানুষের কি পরিমাণ শ্রমের বিনিময়ে একটা প্রোডাক্ট আমরা একটা প্রোডাক্ট। ইভেন এই ওডিওপি প্রজেক্টেও অনেক দেশে ওডিওপির প্রোডাকশনও একটা নাইট মার্কেটে জমা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের এসে, ওইখানে একটা আমি একটা জিনিস খুব সংক্ষেপে জানতে চাচ্ছি, আমাদের সময় খুব কম, যেটা হচ্ছে আমরা সবসময় সরকারি সহায়তার কথা বলে থাকি, যেটা আপনিও বলছেন, আমরা সবাই বলি, কিন্তু আসলে বেসরকারি উদ্যোক্তাদের আমি এখানে বলবো যে যেমন গার্মেন্টসে অনেক বেসরকারি উদ্যোক্তা এগিয়ে এসছে, এখানেও এসএমই সেক্টরে অনেক ইয়াং এন্টারপ্রেনার কিন্তু আসতে পারে, বিকজ ছোট করে আমি যদি লোকাল মার্কেটে শুরু করি, লাইক আড়ংও তো একবারে আড়ং ছিল না, বা কুমুদিনী একবারে, তো আমি যদি ক্রাফট প্রোডাক্ট যেভাবে
যেভাবে বুটিক হাউসগুলো তৈরি হচ্ছে, আমরা কিন্তু এরকম কিছু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজই স্পেশালিটি প্রোডাক্ট হিসেবে আমি ওখানে দোকান খুলতে পারি। এখানে কিন্তু ইয়াং এন্টারপ্রেনাররা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো, এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা ফাইন্যান্সিয়াল খুব মানে সহজ শর্তে। ধন্যবাদ জনাব খুরশিদ, ধন্যবাদ জনাব সালাম। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ করছি আজকের মতো এখানেই। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আমাদের সাথে থাকবেন, দেখা হবে আবারও।